রান্নাটা ভালো মতো করবে কিন্তু, অনেক লোক খাবে আজ। পোলাও তো মনে হয় হয়েই গেছে। মাংসটা একটু চেখে দেখো তো, সবকিছু ঠিক আছে কিনা। মজিদ কোথায় গেল? মজিদ, জি বেগম সাহেবা। সবকিছু ঠিক আছে তো? গরিব লোকেরা যেন বাদ না যায়। সবাইকে খবর দিয়েছো তো? দিয়েছি বেগম সাহেবা। এই গ্রামের সব গরিব লোকদের খবর দিয়েছি। সবাই যদি আসে তাহলে দেখবেন কত লোক হবে বেগম সাহেবা। মিষ্টির ব্যবস্থা কি? শেষ পাতে মিষ্টি দিতে হবে তো? বেগম সাহেবা, শেষ পাতে দইয়ের ব্যবস্থা করেছি। শুধু দই? শুধু দইতে চলবে না, সাথে মিষ্টিও দিতে হবে। মিষ্টি? মিষ্টির ব্যবস্থা তো করা হয়নি বেগম সাহেবা, টাকা কম পড়ে গেল। দই কিনতেই টাকা সব শেষ হয়ে গেছে। কি বলছো? আমি তো হিসেব করেই টাকা দিলাম। যে টাকা দিয়েছি তাতে তো দই আর মিষ্টি হয়ে যাবার কথা। আর বলবেন না বেগম সাহেবা, আজকাল জিনিসপত্রের যা দাম, সামান্য জিনিস কিনতেই কত টাকা চলে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা বাড়াতে হবে না। আমি টাকা দিচ্ছি, শেষ পাতে দই মিষ্টির ব্যবস্থা করো। আচ্ছা বেগম সাহেবা। আর রান্নার তদারকি ঠিক মতো করো, আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। অবশ্যই বেগম সাহেবা, আপনি দেখবেন সবাই খেয়ে কত খুশি হবে। সবাই ভালো মতো খাচ্ছে তো? খাওয়া শেষে দই মিষ্টি খেয়ে যাবে কিন্তু। এই যে বুড়ি, নাও মিষ্টি খাও। পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ দিদু, আমাকে আর একটা মিষ্টি দাও না। একটা কেন, তুমি দুটো নাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদুন। দিদুন, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো না, কি বলতে চাও? তুমি তো প্রায়ই পোলাও কোরমার আয়োজন করো, একবারে একটু শীতকালীন পিঠার আয়োজন করো না কেন দিদুন? সবাই মিলে মজাদার শীতকালীন পিঠা খাবো। শীতকালীন পিঠা খেতে চাও? তাও আবার মজাদার হতে হবে? বাহ, এ তো বড় কঠিন আবদার। আচ্ছা দিদুন, তোমার যদি কষ্ট হয় তাহলে থাক। না গো দিদুন, আমার কষ্ট হবে না। এই শীতে আমি সবার জন্য মজাদার শীতকালীন পিঠার আয়োজন করব। সত্যি দিদুন? তাহলে তো খুব মজা হবে, আমি মন ভরে পিঠা খেতে পারবো। অবশ্যই দিদুন, আমি সবার জন্য শীতের পিঠার আয়োজন করব। আমার নাতনিটাও ঠিক তোমার মতো। তোমার মতো আমার নাতনিও শীতের পিঠা খেতে খুব ভালোবাসে। আমার নাতনিও আমাকে দিদুন বলেই ডাকে। ও কোথায় দিদুন? ওরা সদরে থাকে, ওর বাবা ওখানে ব্যবসা করে তো। আমার নাতনিটা যদি আমার কাছে থাকতো তাহলে ওকে শীতের পিঠা করে খাওয়াতে পারতাম। দিদুন, তোমার নাতনির নাম কি? ওর নাম ওর নাম হচ্ছে নীলি। কিরে নীলি, খাবারের থালা সাজিয়ে রাখলি যে? আমার একদম খেতে ইচ্ছে করছে না মা। কেন রে মা, কি হয়েছে? রোজ রোজ একই খাবার খেতে আর ভাল লাগে না। আমার দিদুনের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে মা। চলো না, আমরা দিদুনের কাছে যাই। তোর বাবা তো রাগ করে দিদুনের কাছে যেতেই চায় না রে। তোর বাবাকে কত বুঝিয়েছে, সে তো যেতে রাজি হয় না। দিদুনের ওপর বাবার কেন এত রাগ মা? তোর মনে আছে সেবার গরমে আমি তোকে নিয়ে তোর নানু বাড়ি গিয়েছিলাম? সেবার গরিব লোকেদের ভোজ নিয়ে তোর বাবার সাথে তোর দিদুনের কথা কাটাকাটি হয়, আর এরপর থেকে তোর বাবা রাগ করে চলে আসে। গরিব লোকেদের খাওয়া নিয়ে রাগ করলো কেন বাবা? সে তো আমি জানি না মা। শীত আসছে মা, আমি দিদুনের হাতে বানানো শীতের পিঠা খেতে চাই। দিদুনের হাতের মজাদার শীতের পিঠা না খেলে আমার তো শীতের কোনো মজাই নেই। আমারও খুব ইচ্ছে করছে মায়ের কাছে যেতে। কতদিন মাকে দেখি না। তোর বাবা সেই যে মায়ের ওপর রাগ করে চলে এলো, এরপর তো আর মায়ের কাছে ফিরেই গেল না। মা, বাবাকে বোঝাও না, চলো না এবার শীতে আমরা দিদুনের বাড়ি যাই আর মজাদার শীতকালীন পিঠা খেয়ে আসি। আমি তোর বাবাকে বলবো, জানি না রাজি হবে কিনা। এক কাজ কর, তুই বরং তোর বাবাকে গিয়ে বল। তোর বাবা হয়তো তোর কথায় রাজি হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আসুক বাবা, আমি অবশ্যই বাবাকে বলবো।
গরিব লোকদের জন্য ভুরি ভোজ। এত গরিব লোক খাইয়ে কি হবে? গ্রাম শুদ্ধ, হার হাবাতি গরিব আর গরিব। সবাইকে এভাবে খাওয়ালে কোন লাভ হবে শুনি? এই সব গরিবদের ভোজের জোগাড় যন্তর করতে গিয়েই আমার অবস্থা কাহিল একেবারে। আর কারো লাভ হোক আর না হোক, আমার লাভ হলেই হলো। এখান থেকে একটা টিনের ঘর সরিয়ে ফেলতে হবে, এরপর সুযোগ বুঝে বাজারে বিক্রি করে দেব। মজিদ, হ্যাঁ হ্যাঁ বেগম সাহেবা। খাবারের আয়োজন কদ্দূর হলো? জোগাড় যন্তর প্রায় শেষ বেগম সাহেবা। বাবুর্চিরা আসলেই রান্না শুরু করে দেব। জলদি করো, খাবার সময় তো হয়েই এলো। জি বেগম সাহেবা, এক্ষুনি কাজ শুরু করছি। আর শোনো, আমি ঠিক করেছি এই শীতে গরিব লোকেদের জন্য শীতকালীন পিঠা ভোজের আয়োজন করব। শীতকালীন পিঠা ভোজ? সে তো এলাহি ব্যাপার হবে। অনেক জোগাড় যন্তর আর অনেক লোকের দরকার বেগম সাহেবা। হ্যাঁ, তাই তোমাকে আগে ভাগে বলে রাখলাম, যেন তুমি কাজ এগিয়ে রাখতে পারো। ভাপা চিতই, দুধ পুলি, দুধ চিতই, পাটি সাপটা, কোনো পিঠাই যেন বাদ না যায়। জি আচ্ছা বেগম সাহেবা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আয়োজন করব। ঠিক আছে, সবকিছু যেন ঠিকঠাক মতো হয়, তা দেখাশোনার ভার আমি তোমার উপরই দিলাম। সবকিছুই তো আমি দেখাশোনা করব। দেখাশোনা না করলে জিনিসপত্র সরাবো কি করে? মালা, মালা, কোথায় তুমি? এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসো তো। আরে মা, তুই তুই আবার কেন শরবত আনতে গেলি রে? তোর মা কোথায়? আজ শরবতটা আমি বানিয়েছি বাবা, খেয়ে দেখো না কেমন হয়েছে। তাই শরবত তুই বানিয়েছিস বুঝি? আচ্ছা আচ্ছা, খেয়ে দেখি তাহলে। বাহ, আহ, খুব মজা হয়েছে তো। তুই তো দারুণ শরবত বানাতে শিখে গেছিস রে। শরবত খেয়ে তুমি খুশি হয়েছে তো বাবা? খুব খুশি হয়েছি। আমার নীলিমা এত সুন্দর শরবত বানাতে পারে আমি জানতামই না। তুই কি আমার কাছে কিছু চাস মা? তুমি কি করে বুঝলে যে আমার কিছু চাই? বাবারা সব বুঝতে পারে রে। বল মা, তুই কি চাস? বাবা, শীত তো চলেই এলো, চলো না এই শীতে আমরা রূপগঞ্জ দিয়ে দুদিন বেরিয়ে আসি। আমার দিদুনের হাতের শীতকালীন পিঠা খেতে খুব ইচ্ছে করছে। না মা, তুই আমার কাছে অন্য কিছু চা, আমি তা দিতে রাজি আছি। কিন্তু আমি কিছুতেই তোর দিদুদের কাছে যাব না রে। কেন বাবা, কি এমন ঘটেছিল যে তুমি দিদুনের উপর এত রাগ? সেসব কথা তোর না জানলেও চলবে। না বাবা, তোমাকে বলতেই হবে, তুমি কেন দিদুনের উপর রাগ করে আছো? শুনতে চাস? তাহলে শোন। মা, কিরে বাবা, কিছু বলবি? মা, আমার কিছু টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? এই তো বেশ কয়েক হাজার টাকার প্রয়োজন মা। হঠাৎ এত টাকার প্রয়োজন কেন তোর? আমরা বন্ধুরা মিলে নতুন একটা ব্যবসা করতে যাচ্ছি। কিছুদিন আগেই তো তোকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছিলাম, সেগুলোর কি হলো? সে ব্যবসা তোমার লোকসান হয়ে শেষ হয়ে গেল। তোমাকে বলেছিলাম, তুমি ভুলে গেছো মনে হয়। এখন যে ব্যবসা শুরু করতে যাচ্ছিস সেটাই যে লোকসান হবে না তার নিশ্চয়তা কি? না মানে মা, আমি ভেবেছিলাম আবার চেষ্টা করে দেখি। এভাবে ব্যবসা হয় না আসলে। ব্যবসায় জবাবদিহিতা আর দায়বদ্ধতা থাকতে হয়, হিসাব থাকতে হয়। মা, আমি তোমাকে সবকিছুর হিসাব দিয়ে দেব। এক শর্তে আমি তোকে টাকা দিতে পারি। কি শর্ত মা? তুই আমার কাছ থেকে যে টাকা নিবি, আমাকে ব্যবসার লাভ থেকে সে পুরো টাকা ফেরত দিতে হবে। যদি পারিস তাহলেই টাকা নিয়ে যা, না হলে তোকে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ব্যবসায় তো লোকসানও হতে পারে, তখন আমি ব্যবসার লাভ থেকে তোমাকে কিভাবে টাকা দেব? তুমি টাকাটা দাও আমায়। তুমি যেহেতু ফেরত চাচ্ছ, আমি যেখান থেকে পারি সেখান থেকে টাকা এনে তোমাকে ফেরত দেব। বেগম সাহেবা। বলো মজিদ, গরিব লোকেদের ভোজের ব্যবস্থা হয়েছে? জি বেগম সাহেবা।
টাকার প্রয়োজন হলে আরো নাও, কিন্তু আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। বাহ, গরিব লোকদের ভোজের বেলায় কারি কারি টাকা ঢালতে কোনো সমস্যা নেই। আর আমি তোমার নিজের ছেলে, আমার ব্যবসার জন্য টাকা দিতে তোমার কেন সমস্যা বলো তুমি? আমি তো তোকে বলেছি আমার শর্ত মানলেই তবে তোকে টাকা দেব। থাক, আর তার আর প্রয়োজন নেই। আমি আর ও বাড়িতে থাকবো না। যে বাড়িতে নিজের ছেলের চাইতে গরিব লোকের দাম বেশি, সে বাড়িতে আমি আর থাকবো না। এরপর আমি তোদের নিয়ে এখানে চলে আসি, আর এখানেই ব্যবসা শুরু করি। তোর দিদুদের কাছে আমি কখনোই ফিরে যাব না। যার কাছে নিজের ছেলের কোনো মূল্য নেই, তার কাছে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, তোমরা আমাকে তিতুনের কাছে না নিয়ে গেলে আমি একাই যাব তিতুনের কাছে। এই দুধ আর তেল যদি কম পড়ে যায় তাহলে তো আরো আনার ব্যবস্থা করতে হবে। আজ শীতকালীন পিঠার আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে মজিদ, আর সবগুলো পিঠা যেন খুবই মজাদার হয়। সব গরিব লোকেরা যেন খেতে আসে, কেউ যেন বাদ না যায়। সবাইকে খবর দেবার ব্যবস্থা করেছি বেগম সাহেবা, সবাই আসবে আশা করি। আচ্ছা ঠিক আছে। কেউ নেই, এই সুযোগে এক বালতি দুধ আর একটা তেলের বোতল সরিয়ে ফেলি। এই যে চলে এসেছি, এবার তেলের বোতল আর দুধের বালতি এখান থেকে লুকিয়ে রাখবো। এরপর সময় মতো পাচার করে দেব। মজিদ, বেগম সাহেবা, আপনি? তুমি তেলের বোতল আর দুধের বালতি কেন একছো মজিদ? ইয়ে মানে বেগম সাহেবা, না মানে উত্তরটা আমি দিচ্ছি। তুমি রান্নাঘরের জিনিসপত্র চুরি করে এই জায়গায় লুকিয়ে রাখো, তারপর সময় মতো সব বিক্রি করে দাও। আর এগুলো আমি আগে জানি, গত ভোজের সময় ঘিয়ের টিনটা তুমি চুরি করে এই জায়গাতেই লুকিয়েছিলে। না বেগম সাহেবা, আমি তো আমি আর কিছুই শুনতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তোমাকে আমি কাজ থেকে বরখাস্ত করলাম। যারা গরিব লোকেদের ভোজের জিনিস চুরি করে তাদের কোনো জায়গা হবে না এই বাড়িতে। কিন্তু বেগম সাহেবা। কোনো কিন্তু না, তুমি এক্ষুনি চলে যাও। রূপগঞ্জ তো নদীর পাড়ে, তাহলে আমি নদীর ঘাটে যাই, সেখান থেকে রূপগঞ্জে যেতে পারবো মনে হয়। এই রূপগঞ্জের ঘাট, রূপগঞ্জের ঘাট, চইলা আসেন, তাড়াতাড়ি চইলা আসেন, রূপগঞ্জের ঘাট। আরে এই তো পেয়েছি, এই নৌকোয় করে আমি রূপগঞ্জ যেতে পারবো। কিন্তু আমি ছোট আর একা, তাই মাঝি আমায় নিতে চাইছে না। পেয়েছি, আমি বরং কারো পেছন পেছন নৌকোয় উঠি, তাহলে মাঝি ভাববে আমিও লোকটার সাথে এসেছি, আমি একা নই। এটা তো রূপগঞ্জের বাজার, কিন্তু আমি তো দিদুনের বাড়ির রাস্তায় ভুলে গেছি। চাই কাউকে জিজ্ঞেস করি। আমার দিদুনকে তো গ্রামের সবাই চেনে, কেউ না কেউ দিদুনের বাড়ি আমায় ঠিক পৌঁছে দেবে। এই যে শুনছেন, আশালতার বাড়িতে যাব কিভাবে বলতে পারেন? আরে তুমি আশালতার নাতনি নীলি না? হ্যাঁ, আপনাকে তো খুব চেনা চেনা লাগছে। আপনি মজিদ ভাই না? আমার দিদুনের বাড়িতে কাজ করেন তো? হ্যাঁ, এই তো চিনতে পেরেছ। তা তুমি একা এসেছো, আর কেউ আসেনি? তা মজিদ ভাই, আমি একাই এসেছি। আমি দিদুনের হাতের মজাদার শীতকালীন পিঠা খাওয়ার জন্য এসেছি। আমি যেখানে এসেছি বাবা মা তা কেউ জানেন না। ওহ খুকি, একা একা এসে কাজটা একদম ঠিক করনি। পথে অনেক রকম বিপদ হতে পারতো। বাবা মাকে কত বুঝাতাম, বাবা দিদুনের উপর রাগ করে আছে, তাই এলো না। বাবা না এলে মা কি করে আসবে, তাই আমি নিজে চলে এসেছি। মজিদ ভাই, আমাকে দিদুনের বাড়ি নিয়ে চলো না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, চলো চলো। খুকি, তুমি এখন বিপদ টের পাবে। তোমাকে আটকে রেখে আমি আশালতার কাছ থেকে ইচ্ছে মতো মুক্তিপণ নিয়ে নেব।
আজকে কাজ থেকে বের করে দিয়েছে আমাকে, তাই না? আসলে তা এখন দেখাবো তোমাকে আদরের নাতনি তোমার কাছে কতটা মূল্যবান। কি গো, সবাই মন ভরে খাচ্ছ তো? কি গো বুড়ি, পিঠা মজার হয়েছে তো? এই পিঠাগুলো আমি নিজের হাতে বানিয়েছি। বাহ দিদুন, তোমার শীতকালীন পিঠা খুব মজাদার হয়েছে। পেট ভরে খাও। আজ আমার নাতনি নীলি থাকলে তোমার মতোই এত মজা করে পিঠা খেত। ইস, ও যদি এখানে থাকতো, আমার যে কি আনন্দ হতো। মা, তোরা তোরা এসেছিস, আমি খুব খুশি হয়েছি বাবা। আর আমার নাতনি, আমার নীলি কোথায়? মা, নীলিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কদিন ধরে খুব আপনার কথা বলছিল, নিতুনের হাতের মজাদার শীতকালীন পিঠা খেতে যাচ্ছিল। আমরা তাই ভেবেছি নীলি হয়তো তোমার কাছে এসেছে। মা, নীলি আসেনি? না তো, নীলি তো এখানে আসেনি। আমি তো আরো মনে মনে ওর কথাই ভাবছিলাম। এখানে আসেনি তো গেল কোথায়? ওকে কোথায় খুঁজে পাবো? দিদুন, নীলি, কি হয়েছে তোর দিদুন? তুই ব্যথা পেলি কি করে? আর তুই একা কেন চলে এসেছিস? নীলি, মা তোর কি হয়েছে? ব্যথা পেলে কি করে? সব বলছি আমি তো দিদুনের হাতের মজাদার শীতকালীন পিঠা খাওয়ার জন্য নৌকায় করে রূপগঞ্জ চলে আসি। এরপর দিদুনের বাড়ির কাজের লোক মজিদ ভাইয়ের সাথে দেখা হয় আমার। মজিদ ভাইকে আমি বলি আমার দিদুনের বাড়ি পৌঁছে দিতে। মজিদ? ওকে তো আমি কাজ থেকে আজই বরখাস্ত করেছি। ও জিনিসপত্র চুরি করতো তাই। আমি তো জানতাম না দিদুন। আমি মজিদ ভাইকে বলি তোমার কাছে পৌঁছে দিতে। এরপর আশালতার নাতনিকে নিয়ে সামনের জঙ্গলে আমার আস্তানায় আটকিয়ে রাখবো। এরপর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করব। আমি বড়লোক হয়ে যাব। মজিদ ভাই, বলো। আর কত দূর? আমার তো এই পথ চেনা মনে হচ্ছে না। এটা তো দিদুনের বাড়ির পথ না। তুমি কতদিন এ গ্রামে আসনি, তুমি পথ চিনবে কি করে বলো? কতদিন আসেনি, আর একটু হাঁটলেই তোমার দিদুনের বাড়ি, বুঝেছ? এ কি? এ তো জঙ্গল মনে হচ্ছে। এদিকে তো দিদুনের বাড়ি না। এদিকেই তোমার দিদুনের বাড়ি গো, তুমি ভুলে গেছো। কথা না বলে চুপচাপ চলো তো, আমরা প্রায় চলে এসেছি। মজিদ ভাইয়ের মতলবটা সুবিধের মনে হচ্ছে না। আমাকে যে করেই হোক মজিদ ভাইয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে। আরে মজিদ ভাই, ওটা কি? কোথায়? ওই যে দেখো, উপরে দেখো। কোথায়? কই, কিছুই তো নেই। আরে এই যে এখানে। ওরে বাবারে, গেলাম রে হত ছাড়া পাজি মেয়ে। আজ তোকে মজা দেখাবো। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবারে, চোখ গেল রে আমার, চোখ গেল। হ্যাঁ। এরপর আমি জঙ্গলের ভেতর ছুটতে থাকি। আর ছুটতে ছুটতে কয়েকবার পরে ব্যথা পেয়েছি। এগুলো তারই দাগ। জঙ্গল থেকে বের হয়ে আমি এক লোককে দিদুনের বাড়ির রাস্তা দেখিয়ে দিতে বলি। লোকটা বাড়িটা দেখিয়ে দিল। আর এভাবেই আমি চলে এসেছি দিদুন। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। কত বড় একটা বিপদ থেকে আমাদের রক্ষা করেছেন। আমাদের নীলিকে ঠিকমতো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই মজিদের একটা ব্যবস্থা করতেই হবে। কত বড় সাহস! জিনিস তো চুরি করছেই, আজকে আমার মেয়েটাকেও ধরে নিয়ে যেতে চেয়েছিল। মা, আমরা এখন থেকে তোমার সাথেই থাকবো। তোমরা একা একা এখন নিরাপদ নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমরা সবাই এখন থেকে একসাথে থাকবো। তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা থাকলে আমারও খুব ভালো লাগবে। বাহ, তাহলে তো মজাই হবে। আমরা সবাই একসাথে থাকবো। দিদুন, এখন তোমার হাতের মজাদার শীতকালীন পিঠা দাও আমায়। আমার তো আর তর সইছে না। দেব। আগে ঘরে চল, হাত মুখ ধুয়ে ওষুধ লাগিয়ে দেব। ইস, কি অবস্থা হয়েছে দেখো। চলো, ঘরে চলো সবাই।